আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 7-এর কোষে দেখি 2.3-এর যে অধ্যায়টি রয়েছে তার পার্ট 2 সমাধান করাবো। আজকের ভিডিওতে আমি তোমাদের কোষে দেখি 2.3-এর এই 9-এর দাগ থেকে 14 পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছে সেই সব অঙ্কগুলি সমাধান করাবো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। এখানে 9 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো, 12,100 টাকা মধু, মানস, কুন্তল ও ইন্দ্রর মধ্যে 2:3:4:2 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে হিসেব করে দেখি। এখানে কি বলা হয়েছে, 12,100 টাকা মধু, মানস, কুন্তল ও ইন্দ্রর মধ্যে কোন অনুপাতে ভাগ করা হবে? দেখো 2:3:4:2। অর্থাৎ এখানে মধু দেখো প্রথমে কি রয়েছে মধু, তার জন্য মধুর অনুপাত হচ্ছে 2, মানস রয়েছে তারপরে, তারপরেরটা মানুষের অনুপাত, কুন্তল রয়েছে তারপরে, তারপরেরটা হচ্ছে কুন্তল অনুপাত এবং শেষে রয়েছে ইন্দ্র এবং শেষেটা হচ্ছে ইন্দ্র অনুপাত। এই অঙ্কগুলো আমরা কিভাবে করব দেখো। প্রথমে হচ্ছে 9 নম্বর অঙ্কটা আমরা সমাধান করার চেষ্টা করি। তাহলে দেখো মধু, মানস, কুন্তল ও ইন্দ্রর পাওয়া টাকার অনুপাত, কি রয়েছে দেখো, অনুপাতটা রয়েছে 2:3:4:2। আমরা কি করি এই অঙ্কগুলোর ক্ষেত্রে? আমরা করি কি, আনুপাতিক ভাগারটা বের করি। তাহলে মধুর আনুপাতিক ভাগার, মধুর পাওয়া টাকার আনুপাতিক ভাগার। দেখো মধুর জন্য কি অনুপাতটা কত দেখো 2, তাহলে আমি উপরে লিখবো আর সবগুলোকে আমি যোগ করে নিচে বসাবো। কত রয়েছে দেখো 2+3+4+2 সমান কত হচ্ছে দেখো 2, নিচে যোগ করলে 3 আর 2 5 আর 4 9 আর 2 11, তাহলে 2/11। তাহলে মধুর পরে কি রয়েছে দেখো মানস, তাহলে মানুষের পাওয়া টাকার আনুপাতিক ভাগার, অনুরূপভাবে দেখো মানুষের জন্য কত রয়েছে 3, তাহলে 3টা আমি উপরে লিখবো আর নিচে আমার সবগুলো যোগ করলে কত হচ্ছে দেখো 11। তোমরা চাইলে সবগুলো যোগ করতে পারো, 2+3+4+2 সমান কত হচ্ছে দেখো 3/11। তারপর কি রয়েছে দেখো কুন্তল, তাহলে কুন্তলের পাওয়া টাকার আনুপাতিক ভাগার। কুন্তলের জন্য কত রয়েছে দেখো 3 নম্বরে কুন্তল রয়েছে, তাহলে 4টা হচ্ছে কুন্তলের আর মোট হচ্ছে 2+3+4+2 মানে 4/11 হচ্ছে যোগ করলে। শেষে কি রয়েছে দেখো ইন্দ্র, দেখো ইন্দ্রর পাওয়া টাকার আনুপাতিক ভাগার, কত রয়েছে ইন্দ্র অনুপাত দেখো 2 রয়েছে, তাহলে 2 আমি উপরে লিখবো, নিচে সবগুলোকে যোগ করে দেবো 2+3+4+2 সমান হচ্ছে 2/11। তাহলে এই যে অনুপাতগুলো পেলাম, তাহলে কি হচ্ছে, যদি আমার কাছে 11 টাকা থাকে তার ভিতরে দেখো মধু কত পাবে 2 টাকা, আর মানুষ কত টাকা পাবে 3 টাকা, কুন্তল পাবে 4 টাকা এবং ইন্দ্র পাবে 2 টাকা। যদি আমার কাছে 11 টাকা থাকে, কিন্তু আমার কাছে তো 11 টাকা নেই, কত আছে দেখো 12,100 টাকা। তাহলে 12,100 টাকার মধ্যে মধু কত টাকা পাবে, মানুষ কত টাকা পাবে, কুন্তল কত টাকা পাবে এবং ইন্দ্র কত টাকা পাবে সেটা আমি বের করব। তাহলে দেখো 12,100 টাকার মধ্যে মধু পাবে, মধুর আনুপাতিক ভাগারটা কত আছে দেখো 2/11, তাহলে 2/11 আমি লিখে দেবো, দিয়ে হচ্ছে এই 12,100 যেটা রয়েছে সেটা আমি এখানে গুণ চিহ্ন দিয়ে বসিয়ে দেবো। তাহলে দেখো যদি আমরা কাটাকাটি করে দিলে 11 দিয়ে কাটলে হচ্ছে 11 11 121 হয়, 11 আর 11 গুণ করবে 121 হয়, তার সঙ্গে দুটো শূন্য, তাহলে 11 দুগুণে 2200 টাকা। তাহলে দেখো কত টাকা পাচ্ছে মধু পাচ্ছে 2200 টাকা। তারপরে কি মানুষ, 12,100 টাকার মধ্যে দেখো কি পাবে, মানুষ পাবে। মানুষের আনুপাতিক ভাগার দেখো কত রয়েছে 3/11,
3/11 গুণিত 12,100। 11 দিয়ে কাটলে কত হবে? 1100। 3×11 3300 টাকা। তারপরে কি রয়েছে দেখো, মানুষের পরে রয়েছে কি? কুন্তল রয়েছে। তাহলে কুন্তল 12,100 টাকার মধ্যে কুন্তল পাবে। কুন্তলের আনুপাতিক ভাগাহার দেখো 4/11। তাহলে 4/11 আমি লিখে নিলাম গুণিত 12,100। 11 দিয়ে কাটলে হচ্ছে 1100। তাহলে 4×11 4400 টাকা। তবে শেষে হচ্ছে ইন্দ্র। তাহলে 12,100 টাকার মধ্যে ইন্দ্র পাবে। ইন্দ্র আনুপাতিক ভাগাহার কত দেখো? 2/11। 2/11 গুণিত 12,100। 11 দিয়ে কেটে দাও 1100। 11 দুগুণে 2200 টাকা। তাহলে কি হচ্ছে দেখো, মধু পাচ্ছে 2200 টাকা, মানুষ পাচ্ছে 3300 টাকা, কুন্তল পাচ্ছে 4400 টাকা এবং ইন্দ্র পাচ্ছে 2200 টাকা। উত্তর কি চেয়েছে আমাকে দেখো, কে কত টাকা পায় হিসেব করি। তাহলে কে কত টাকা পায়? তাহলে দেখো কে কত টাকা পাবে। দেখো অতএব মধু পাবে 2200 টাকা, কমা, তারপর দেখো মানুষ পাবে কত টাকা? দেখো 3300 টাকা। 3300 টাকা। তারপর কি রয়েছে দেখো, কুন্তল পাবে কত? দেখো 4400 টাকা এবং ইন্দ্র পাবে 2200 টাকা। এটাই কিন্তু আমাদের চেয়েছিল। এটা কিন্তু অ্যান্সার আমাদের অলরেডি হয়ে গেল। তাহলে 9 নম্বর অঙ্কটা কিন্তু আমরা অলরেডি কমপ্লিট হয়ে গেল। এবার আমরা দেখে নেব 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্কতে কি রয়েছে তোমরা বই থেকে একবার লক্ষ্য করো। বলা হচ্ছে এবিসি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। আমরা কি জানি, যে কোনো ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি হয়। এখানে বলা হচ্ছে দেখো, কোণ বিএসি, কোণ এবিসি এবং কোণ এসিবি এর অনুপাত তোমাকে দেওয়া রয়েছে 3:5:10। যদি বিএসসির মান 10 কম হতো এবং এবিসি এর মান 10 বেশি হতো, কোণ তিনটির অনুপাত কত হতো? এখানে দেখো প্রথমে যেটা দেওয়া রয়েছে 3টে কোণের অনুপাত এবং সমষ্টি, সেখান থেকে আমরা কোণগুলোর মান আমরা বের করে নেব। তারপরে যেটা 10 কম রয়েছে এবং 10 বেশি রয়েছে সেটা আমরা পরবর্তীকালে করব। তাহলে দেখো 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্কতে কি বলা হয়েছে দেখো, একটি হচ্ছে ত্রিভুজ বলা হয়েছে, যা 3টে কোণের সমষ্টি বলা হয়েছে কত? দেখো 180 ডিগ্রি। তাহলে দেখো কোণ বিএসি, কোণ এবিসি ও কোণ এসিবি এর অনুপাত সমান কত রয়েছে? দেখো 3:5:10 রয়েছে। তোমরা চাইলে এখানে ছবি আঁকতে পারো, না আঁকলে কোনো সমস্যা নেই, জাস্ট অঙ্কটাতে আমাদের হয়ে যাবে। তাহলে দেখো কোণ বিএসি এর আনুপাতিক ভাগাহার সমান বিএসসির জন্য কত? দেখো 3 অনুপাত, মোট অনুপাত কত? 3 + 5 + 10 সমান হচ্ছে 3/10 × 5 = 15, 3 18। তাহলে কোণ এ বি সি এর আমরা ডট ডট দিয়ে গেলাম আনুপাতিক ভাগাহার কত রয়েছে? দেখো এবিসিতে কত রয়েছে? 5/3 + 5 + 10 সমান 5/18। আর হচ্ছে তারপরে কি রয়েছে? কোণ এসিবি এর আনুপাতিক ভাগাহার তোমরা কিন্তু এখানে আনুপাতিক ভাগাহার কতটা লিখে নেবে। তাহলে কত রয়েছে? দেখো এসিবি এর জন্য কত রয়েছে? 10, মোট অনুপাত 3 + 5 + 10 সমান হচ্ছে 10/18। তাহলে দেখো প্রথম যে কোণ বিএসসির আমরা আনুপাতিক ভাগাহার পেলাম কত? 3/10। তাহলে মোট কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তার ভিতরে কোণ বিএসসির মান কত সেটা আমরা এবার বের করে নেব। তাহলে দেখো 100 কোণ বিএসসি এর মান ডাইরেক্ট আমরা লিখে দিলাম। দেখো কোণ বিএসসি এর মান কত আসছে? দেখো 3 কত এসেছিল আমাদের? 3/18 গুণিত 180 ডিগ্রি। 18 দিয়ে কেটে দাও কত হবে? 10 ডিগ্রি। তাহলে 3 × 10 = 30 ডিগ্রি। তাহলে দেখো 180 ডিগ্রি এর মধ্যে কোণ এবিসি,
কোন এবিসির অনুপাত কত ছিল তোমরা বই দিকে লক্ষ্য করে একবার 5 ছিল এবিসি, তাহলে 5/18 গুণিত 180 ডিগ্রি, 18 কেটে দাও, 10 ডিগ্রি, 5 10 50 ডিগ্রি। 180 ডিগ্রি এর মধ্যে কোন এসিবি সমান কত? দেখো এসিবির মান হচ্ছে 10 ছিল, 10/18 গুণিত 180 ডিগ্রি, 18 কেটে দাও, 10 হচ্ছে 10 ডিগ্রি, 10 10 100 ডিগ্রি। এবার বইয়ে কি বলা হয়েছে দেখো, তোমাদেরকে বলা হচ্ছে কোন বিএসসি এর মান 10 কম হলে, বিএসসি এর মান কত হচ্ছে দেখো আমাদের 30 ডিগ্রি, তাহলে বিএসসি এর মান যদি 10 আমি কমিয়ে দিই তাহলে কত ডিগ্রি হবে দেখো, আমরা আছে কত 30 ডিগ্রি, তার মধ্যে থেকে যদি আমি 10 কমিয়ে দিই তাহলে আমাদের হবে কত ডিগ্রি, 20 ডিগ্রি। তাহলে দেখো কোন বিএসসি এর মান 10 ডিগ্রি কম হলে কোন বিএসসি এর মান হবে কত ডিগ্রি? দেখো 30 ডিগ্রি ছিল, তার থেকে 10 ডিগ্রি কমানো হলো, তাহলে কত ডিগ্রি হচ্ছে দেখো 20 ডিগ্রি। এবার আরেকটা কি বলা হয়েছে দেখো, কোন এবিসি এর মান 10 বেশি হলে, কোন এবিসি এর অ্যাকচুয়াল মান কত? দেখো কোন এবিসি এর মান হচ্ছে 50 ডিগ্রি, 10 ডিগ্রি যদি বাড়ানো হয় তাহলে কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি। তা দেখো কোন এবিসি এর মান 10 ডিগ্রি বাড়ানো হলে কোন এবিসি এর মান হবে কত? দেখো 50 ছিল, তার সঙ্গে 10 ডিগ্রি যোগ হয়ে গেল, 50 আর 10 হচ্ছে 60 ডিগ্রি। এবার কি বলা হচ্ছে, উত্তর কি চেয়েছে দেখো, কোন তিনটির অনুপাত কত হবে? তাহলে আমি কি পেয়ে গেলাম, কোন বিএসসির মান আমি পেয়ে গেলাম এখন 20 ডিগ্রি, আর এবিসির মান পেলাম কত? 60 ডিগ্রি। কিন্তু যেটা এসসিবির মান যেটা, সেটা কিন্তু আমাদের কোনো পরিবর্তন হয়নি, যেটা রয়েছে সেটা, অর্থাৎ 100 ডিগ্রি কিন্তু আমাদের রয়েছে। এখন অতএব এখন কোন বিএসসি কমা কোন এবিসি ও কোন এসসিবি এর অনুপাত কত রয়েছে দেখো, বিএসসি আমি পেলাম কত? 20 ডিগ্রি পেয়ে গেলাম, এখন এবিসি পেলাম কত? 60 ডিগ্রি, আর এসসিবি আমার 100 ডিগ্রি ছিল, 100 ডিগ্রি আমার থেকে গেল। তাই 0 0 যদি আমরা কেটে দিই তাহলে কত হচ্ছে 2:6:10, 2 দিয়ে কাটো 1:3:5, এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসলো। দেখো কয় নম্বর? 10 নম্বর অঙ্কের ক্ষেত্রে। এবার আমরা দেখে নেব পরবর্তী অঙ্ক, অর্থাৎ 11 নম্বর অঙ্ক কি বলেছে বই দিকে তোমরা লক্ষ্য করো ভালো করে, যে 9000 টাকা 3 বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দিই যেন প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায়, তৃতীয় বন্ধু প্রথম বন্ধুর প্রাপ্ত মোট টাকার অর্ধেক পায়, কে কত টাকা পায় হিসাব করে। এখানে বলা হলো প্রথম বন্ধু তোমাকে ধরে নেওয়া হলো 1 টাকা পেলো, তার দ্বিতীয় বন্ধু কি বলা হয়েছে যে প্রথম বন্ধু যা পেয়েছে তার দ্বিগুণ, তাহলে প্রথম বন্ধু যদি 1 টাকা পায় দ্বিতীয় বন্ধু কি 2 গুণ, মানে 2 টাকা পাবে। তৃতীয় বন্ধু কি বলা আছে দেখো, প্রথম 2 বন্ধুর মোট প্রাপ্ত টাকার অর্ধেক, তাহলে প্রথম বন্ধু 1 টাকা পেলো, দ্বিতীয় বন্ধু 2 টাকা পেলো, আর তৃতীয় বন্ধু কি পাবে? এদেরকে আমি যোগ করব, করে হচ্ছে তাকে 2 দিয়ে ভাগ করব, যোগ করে যত হচ্ছে তার অর্ধেক মানে 3/2 টাকা পাবে। আর এটা দেখো তোমাকে করে দেওয়া রয়েছে, এবং অনুপাতটা কিন্তু তোমাকে অলরেডি এখানে করে দেওয়া রয়েছে। অনুপাত কত হচ্ছে দেখো 2:4:3, তোমরা এখান থেকে এই অনুপাতটা করে নেবে, তারপরে বাকি যে অংশটুকু সেটা কিন্তু আমরা এবার সমাধান করব। তাহলে দেখো 11 নম্বর অঙ্ক, দেখো 3 বন্ধুর প্রাপ্ত টাকার অনুপাত, 3 বন্ধুর প্রাপ্ত টাকার অনুপাত কি রয়েছে দেখো 2:4:3, তাহলে দেখো প্রথম বন্ধুর আনুপাতিক ভাগহার, প্রথম বন্ধুর আনুপাতিক ভাগহার কত রয়েছে 2 প্রথম বন্ধুর জন্য, মোট অনুপাত 2 + 4 + 3 সমান 2/4 3 7 2 9, 2/9। তারপর হচ্ছে দ্বিতীয় বন্ধুর আনুপাতিক ভাগহার, কত রয়েছে দেখো 4 রয়েছে আমার এখানে, তাহলে 2 + 4 + 3, তাহলে 4/9। এবার হচ্ছে তৃতীয় বন্ধুর আনুপাতিক ভাগহার, তৃতীয় বন্ধুর অনুপাত কত দেখো 3, তার 3 আমি উপরে লিখবো, আর নিচের গুলো সবগুলো যোগ করবো, যোগ করে কত দেখো 3/9।
তো এটা কিন্তু আনুপাতিক ভাগারটা আমার বেরিয়ে গেল। এবার আমরা কি করবো দেখো, 9,000 টাকার মধ্যে প্রথম বন্ধু কত টাকা পাবে, দ্বিতীয় বন্ধু কত টাকা পাবে এবং তৃতীয় বন্ধু কত টাকা পাবে সেটা বের করবো। দেখো 9,000 টাকার মধ্যে প্রথম বন্ধু পাবে, প্রথম বন্ধু অনুপাত কত দেখো 2/9, তাহলে এটা আমি লিখে দেবো, গুণিত আমি এখানে যেটা লিখেছি সেটা আমি এখানে লিখে দেবো। 9 দিয়ে কেটে দাও, 9কে 9 তাহলে 1000, আর 1000কে 2 দিয়ে গুণ করলে কত দেখো 2000 টাকা। প্রথম বন্ধু কত টাকা পাচ্ছে 2000 টাকা। এবার দ্বিতীয় বন্ধু 9,000 টাকার মধ্যে দ্বিতীয় বন্ধু পাবে, 9,000 টাকার মধ্যে দ্বিতীয় বন্ধু পাবে কত দেখো 4/9 গুণিত 9,000, 9 দিয়ে কাটলে কত হচ্ছে 1000, তাহলে 4000, 4 একে 4000 টাকা। তারপর হচ্ছে 9,000 টাকার মধ্যে তৃতীয় বন্ধু পাবে, 9,000 টাকার মধ্যে তৃতীয় বন্ধু পাবে কত দেখো 3/9 গুণিত 9,000, 9 দিয়ে কেটে দাও 1000, 3 একে 3000 টাকা। আর একটা জিনিস মনে রাখবে, আমরা যে উত্তরটা পাবো সেটা যদি আমি যোগ করে দিই তাহলে এখানে যে মানটা দেওয়া থাকবে সেটা কিন্তু হবে। এখানে তুমি যোগ করো 4 আর 3 7 আর 2 9,000, এখানে দেখো আমাদের 9,000 কিন্তু রয়েছে, এটা কিন্তু আমাদের মিলে যাবে। তাহলে আমরা উত্তরটা কি পেলাম দেখো, প্রথম বন্ধু পাচ্ছে 2,000 টাকা, দ্বিতীয় বন্ধু 4,000 টাকা এবং তৃতীয় বন্ধু 3,000 টাকা। এটা কিন্তু আমরা উত্তর লিখব। অতএব উত্তর কি চেয়েছে দেখো, কে কত টাকা পাবে, প্রথম বন্ধু 2,000 টাকা, কমা দ্বিতীয় বন্ধু 4,000 টাকা, কমা তৃতীয় বন্ধু কত দেখো 3,000 টাকা পাবে। তাহলে 11 নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেবো 12 নম্বর অঙ্ক। কি বলা হয়েছে দেখো, যে আমাদের গ্রামের রাস্তা তৈরির জন্য পরপর 4 বছরে খরচের অনুপাত যদি 2:4:3:2 হয় এবং ওই 4 বছরে যদি 132 লক্ষ টাকা খরচ হয়, তবে হিসেব করে দেখি দ্বিতীয় বছরে কত টাকা খরচ হয়েছিল। কি বলছে, দ্বিতীয় বছরে কত টাকা খরচ হয়েছে, প্রথম ও তৃতীয় বছরে মোট কত টাকা খরচ হয়েছে সেটা তোমাকে বের করতে হবে। এখানে দেখো 4টে আমাকে দেওয়া হয়েছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ। কিন্তু আমার কাজে লাগছে কোনটা দেখো, দ্বিতীয় বছরে কত টাকা লেগেছে সেটা তোমাকে বের করতে হবে, আর প্রথম ও তৃতীয় বছরে কত টাকা খরচ হয়েছে সেটা তোমাকে বের করতে হবে। কিন্তু চতুর্থ বছরে কত টাকা খরচ হচ্ছে সেটা কিন্তু তোমার এখানে জানা দরকার নেই বা বের করারও দরকার নেই, কারণ এখানে চতুর্থ বছরে কত টাকা খরচ হয়েছে সেটা তোমাকে চাইনি। তাহলে আমরা অনুপাতটা আমরা 4টে করবো, কিন্তু আমরা 3টে অনুপাতে ভাগার করব এবং 3টে বছর অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় বছরে কত টাকা খরচ হয়েছে সেটা বের করবো। তাহলে কিন্তু আমাদের অলরেডি হয়ে যাবে অঙ্কটা। তাহলে দেখো 12 নম্বর অঙ্ক। 12 নম্বর অঙ্ক কি বলা আছে দেখো, 4 বছরে যে খরচ হয়েছে সেই অনুপাতটা দেওয়া রয়েছে। রাস্তা তৈরিতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বছরের খরচের অনুপাত। কত রয়েছে দেখো, 2:4:3:2, তারপর 2, এটা দেখো অনুপাত রয়েছে, এটা ভাগ নয়। তাহলে দেখো প্রথম বছরের আনুপাতিক ভাগ হার, প্রথম বছরের আনুপাতিক ভাগ হার, প্রথম বছরের জন্য কত রয়েছে দেখো 2 আমরা লিখে দিলাম। আর যখন আমরা নিচে লিখবো সেটা সবগুলোকে যোগ করব, 2 + 4 + 3 + 2, 2 আমার উপরে হয়ে গেল। নিচে কত হচ্ছে দেখো, 4 আর 2 6, 3 9 2 11। এবার দ্বিতীয় বছরের আনুপাতিক ভাগ হার, দ্বিতীয় বছরের আনুপাতিক ভাগ হার কত রয়েছে দেখো, দ্বিতীয় বছরের জন্য 4, আর মোট কত আসছে দেখো যদি যোগ করে সবগুলো 2 + 4
যোগ 3 যোগ 2, তাহলে 4/11। এবার তৃতীয় বছর, তৃতীয় বছরের আনুপাতিক ভাগহার কত রয়েছে? তো তৃতীয় বছরের জন্য আমাদের 3 রয়েছে, 3 লিখে দিলাম, আর নিচের সবগুলো যোগ করব, 2 যোগ 4 যোগ 3 যোগ 2, 3/11। দেখো চতুর্থ বছর আমাদের কোনো কাজে লাগবে না, তার জন্য চতুর্থ বছর কিন্তু আমরা বের করলাম। দেখো তাহলে 132 লক্ষ টাকার মধ্যে প্রথম বছর খরচ হয়েছে, 132 লক্ষ টাকার মধ্যে প্রথম বছরে খরচ হয়েছে প্রথম বছর অনুপাত দেখো 2/9, 2/11 গুণিত 132। দেখো 11 দিয়ে যদি কাটো, 11 দিয়ে কাটবে নিশ্চয়, 11কে 11 থাকছে কিন্তু 2 দিয়ে 22, 11 দুগুণে 22, 12 দুগুণে 24 লক্ষ টাকা। অনুরূপভাবে 132 লক্ষ টাকার মধ্যে দ্বিতীয় বছরে খরচ হয়েছে 132 এখানে লক্ষ টাকার মধ্যে দ্বিতীয় বছরে খরচ হয়েছে কত টাকা? দ্বিতীয় বছর অনুপাত 4/11 গুণিত 132, 11 দিয়ে কাটলে কত হচ্ছে দেখো 12, তাহলে 4/12 48 লক্ষ টাকা। তারপর আমরা বের করবো কি তৃতীয় বছরে খরচ হয়েছে 132 লক্ষ টাকার মধ্যে তৃতীয় বছরে খরচ হয়েছে কত? দেখো তৃতীয় বছরের জন্য 3/11 গুণিত 132, 11 দিয়ে কেটে দাও, কত হচ্ছে 12, 3/12 36 লক্ষ টাকা। এর উত্তর কি চেয়েছে দেখো, দ্বিতীয় বছরে কত টাকা খরচ হয়েছে? দ্বিতীয় বছরে কত টাকা খরচ হয়েছে দেখো 48 লক্ষ টাকা। অতএব দ্বিতীয় বছরে খরচ হয়েছে 48 লক্ষ টাকা। পরবর্তীকালে আরেকটা উত্তর কি চেয়েছে দেখো, প্রথম ও তৃতীয় বছরে মোট কত টাকা খরচ হয়েছে? প্রথম বছরে খরচ হয়েছে আমাদের দেখো 24 লক্ষ টাকা, এবং তৃতীয় বছরে খরচ হয়েছে আমাদের 34 লক্ষ টাকা। তাহলে প্রথম ও তৃতীয় বছরে মোট কত টাকা খরচ হয়েছে? 24 আর 36 যোগ করলে আমাদের হয়ে যাবে। তাহলে দেখো প্রথম ও তৃতীয় বছরে মোট খরচ হয়েছে সমান হচ্ছে 24 যোগ 36। 24 আর 36 যদি যোগ করি, 24, 36 আর 4 40 করি 60 লক্ষ টাকা, 60 লক্ষ টাকা। তাহলে 12 নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব 13 নম্বর অঙ্ক। কি বলা হয়েছে দেখো 13 নম্বর অঙ্ক বলা হয়েছে, বিনয়বাবু তার অবসর গ্রহণের সময় এককালীন 1,96,150 টাকা পেলেন। তিনি 20,000 টাকা বিদ্যালয় গ্রন্থাগারে দান করলেন এবং বাকি টাকা তিনি তার স্ত্রী, পুত্র এবং কন্যার মধ্যে 5:4:4 অনুপাতে ভাগ করে দিলেন। হিসেব করে দেখে তিনি কাকে কত টাকা দিলেন? কি হয়েছিল, বিনয়বাবু যখন অবসর গ্রহণ করলেন তখন 1,96,150 টাকা পেলেন, কিন্তু সেখান থেকে তিনি কি করলেন যে 20,000 টাকা বিদ্যালয়ে দান করলেন। তাহলে বাকি কত টাকা থাকলো? আমাকে এই 1,96,150 থেকে 20,000 বিয়োগ করতে হবে। এবার যে বাকি টাকাটা থাকছে 20,000 বিয়োগ করলে হবে 1,76,150 টাকা। এই যে 1,76,150 টাকা থাকছে, এই টাকাটা কি করলেন, তিনি তার স্ত্রী, পুত্র এবং কন্যার মধ্যে কোন অনুপাতে ভাগ করলেন? 5:4:4। অর্থাৎ যদি মোট টাকা আমাদের 13 টাকা হতো, যদি মোট 13 টাকা থাকতো তার মধ্যে 5 টাকা হচ্ছে কাকে দিতেন? স্ত্রীকে, 4 টাকা দিতেন কাকে? পুত্রকে, এবং 4 টাকা দিতেন কন্যাকে। এবং কিন্তু আমার কাছে রয়েছে 1,76,150 টাকা, তার ভিতরে তিনি স্ত্রীকে কত টাকা দিলেন, পুত্রকে কত টাকা দিলেন এবং কন্যাকে কত টাকা দিলেন, সেটা কিন্তু আমাকে বের করতে হবে। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে সমাধান করতে পারি দেখো, 13 নম্বর অঙ্ক। তাহলে দেখো বিনয়বাবুর কত টাকা তিনি ইসে দিয়েছিল, দেখো গ্রন্থাগারে দিয়েছিল 20,000 টাকা। গ্রন্থাগারে দেওয়ার পরে গ্রন্থাগারে
দেওয়ার পর বাকি টাকা সমান দেখো 1,96,150 টাকা ছিল, সেখান থেকে 20,000 বিয়োগ করে দাও, কত হবে 1,76,150 টাকা। এই টাকাটা কি করলেন, স্ত্রী পুত্র এবং কন্যার মধ্যে ভাগ করে দিলেন। তাহলে স্ত্রী পুত্র কন্যার প্রাপ্ত অনুপাতটা আমরা বের করে নেব। স্ত্রী পুত্র ও কন্যার পাওয়া টাকার অনুপাত। কত রয়েছে দেখো 5:4:4। তাহলে স্ত্রীর অনুপাতিক ভাগ হার, স্ত্রীর আনুপাতিক ভাগ হার কত দেখো 5, আর নিচে কত রয়েছে সবগুলো যোগ 5 + 4 + 4, 5/5 আর 4 9, 9 আর 4 13। দেখো পুত্রর আনুপাতিক ভাগ হার কত দেখো, পুত্র পরে রয়েছে 2 নম্বরে, তাহলে 2 নম্বরে কত রয়েছে 4, তাহলে 4 উপরে বসে গেল, সবগুলো যোগ করব, তাহলে 4/13। এবার হচ্ছে কন্যার, এটা কি দেখো পুত্রর কন্যার আনুপাতিক ভাগ হার, কন্যাকে শেষের অনুপাত কত 4, তাহলে 4 লিখলাম, আর সবগুলো যোগ 4/13। দেখো আনুপাতিক ভাগ হারটা আমার বেড়ে গেল। এবার হচ্ছে 1,76,150 টাকার মধ্যে স্ত্রী কত টাকা পাবে, পুত্র কত টাকা পাবে এবং কন্যা কত টাকা পাবে সেটা আমরা বের করে নেব। তাহলে দেখো 1,76,150 টাকার মধ্যে স্ত্রী পাবে কত, দেখো কত ছিল 5/13 ছিল, গুণিত 1,76,150। তাই নিশ্চয়ই 13 দিয়ে এটাকে কাটবে, যদি কাটে কিনা দেখো 13কে 13 থাকছে কত আমাদের 4 6 46, 3 13 39, থাকছে কত আমাদের 7 1 71, 5 13 65, থাকে 6 5 5 13 65 0, কত 13,550। কত হচ্ছে আমাদের দেখো কাটাকাটি করলে হচ্ছে 13,550 হচ্ছে। এবার এটাকে আমি যদি 5 দিয়ে গুণ করি, দেখো ডাইরেক্ট মুখে মুখে 5-এর সঙ্গে 0 গুণ করো, কত হবে 0, 5-এর সঙ্গে 5 গুণ, 5 5 25, হাতে থাকলো 2, 5-এর সঙ্গে 5 গুণ 25, আর হাতে 2 27, হাতে থাকলো 2, 3 5 15 আর 2 17, হাতে থাকলো 1, 3 একে 5 একে 5, আর হচ্ছে 1 6। কত হচ্ছে দেখো আমাদের এখানে 67,750 টাকা। তাহলে স্ত্রী কত পাচ্ছে 67,750 টাকা। এবার 1,76,150 টাকার মধ্যে 50 টাকার মধ্যে দেখো পুত্র এবং কন্যার আনুপাতিক ভাগ হার কিন্তু আমার একই ছিল, দেখো 4/13 4/13। আমরা চাইলে এখানে একই একটা লাইনে করে দিতে পারি, কারণ উত্তর আমার একই আসবে। তো 1,76,150 টাকার মধ্যে পুত্র ও কন্যা পাবে, পুত্র ও কন্যা প্রত্যেকে পাবে। তোমরা চাইলে আলাদা আলাদাভাবে করতে পারো, দুটো লাইন একই আসবে। 4/13 ছিল আমাদের, গুণিত 1,76,150, কেটে দিলে কত হচ্ছে দেখো 13,550 হচ্ছে, 4 দিয়ে গুণ করে দাও, 0 4 5 20, 0 হাতে থাকলো 2, 4 5 20 আর 2 22, হাতে থাকলো 2, 3 4 12, 2 14, 4 44,200 টাকা। কত দেখো 4 একে 4 আর 1 5, 54,200 টাকা। তাহলে দেখো পুত্র কত টাকা পাচ্ছে 54,200 টাকা এবং কন্যাও কত টাকা পাচ্ছে 54,200 টাকা। উত্তর আমরা লিখব, অতএব স্ত্রী পেল কত কত হাজার দেখো 67,750 টাকা, পুত্র পেল 54,200 টাকা এবং কন্যা পেল কত টাকা দেখো 54,200 টাকা। এখানে যদি পুত্র কন্যার অনুপাতটা আমাদের একই ছিল, তার জন্য একই লাইনে কিন্তু আমরা অঙ্কটা করে দিলাম। তাহলে দেখো 13 নম্বর অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেবো আজকে শেষ অঙ্ক, অর্থাৎ 14 নম্বর অঙ্ক। কি বলা হয়েছে দেখো, আমিনুর চাচা তার 35 কাঠা জমিতে কি করেছে, আমিনুর চাচা তার 35 কাঠা জমিতে 4:3 অনুপাতে বেগুন ও পটল চাষ করেছেন। প্রতি কাঠায় বেগুন থেকে তিনি
150 টাকা এবং প্রতি কাঠায় পটল থেকে 125 টাকা লাভ করলেন। আমিনুর চাচার মোট জমি থেকে বেগুন ও পটল চাষ করে লাভের পরিমাণে অনুপাত হিসাব করে। এখানে কি বলা হচ্ছে যে 35 কাঠা জমি রয়েছে, সেটা কি করেছে 4:3 অনুপাতে পটল ও বেগুন চাষ করেছেন। তাহলে 35 কাঠার মধ্যে তিনি কতটা পটল চাষ করেছেন এবং কতটা বেগুন চাষ করেছেন সেটা বের করে নেব। এবং প্রত্যেক কাঠায় বেগুন থেকে তিনি 150 টাকা আর প্রত্যেক কাঠা পটল থেকে 125 টাকা যদি লাভ করে থাকেন, তাহলে তাদের যে লাভটা হবে বেগুন ও পটল থেকে, তার মধ্যে আমাকে অনুপাতটা বের করতে হবে। তাহলে দেখো 14 নম্বর অঙ্ক এবার আমরা করে নেব। দেখো 14 নম্বর অঙ্ক। তাহলে দেখো কি বলা হয়েছে যে আমিনুর চাচার 35 কাঠা জমির অনুপাত বলা হয়েছে, দেখো 4:3 কিন্তু বলা হয়েছে। বেগুন ও পটলের অনুপাত, বেগুন ও পটলের অনুপাত কি রয়েছে দেখো 4:3। তাহলে বেগুনের আনুপাতিক ভাগহার, আনুপাতিক ভাগহার কত রয়েছে বেগুনের জন্য 4 আর মোট কত 4 + 3 4/7। পটলের আনুপাতিক ভাগহার, তাহলে পটলের জন্য কত 3 আর নিচে হচ্ছে টোটালটা যোগ 3/7। আমার কি ছিল দেখো 35 কাঠা জমি ছিল, তাহলে 35 কাঠা জমির মধ্যে বেগুন চাষ করেছেন। তাহলে দেখো 35 কাঠা জমির মধ্যে বেগুন চাষ করেছেন কতটুকু থেকে দেখো 4/7 গুণিত 35, যেটা আমি এখানে লিখলাম। 7 দিয়ে কেটে দাও, 5 7 35, তার 4 5 20 কাঠা। কত কাঠা দেখো 20 কাঠা জমিতে। এর 35 কাঠা জমির মধ্যে কি করেছে পটল চাষ করেছেন। জমির মধ্যে পটল চাষ করেছেন কত দেখো 3/7 আর মোট জমি কত 35 কাঠা। 7 দিয়ে কেটে দাও 5, তাহলে 3 5 15 কাঠা। এবার কি বলা হচ্ছে তোমরা বই দেখে লক্ষ্য করো, প্রতি কাঠা বেগুন থেকে 150 টাকা লাভ করেছেন। এক কাঠা বেগুন চাষ থেকে তিনি কি করেছেন 150 টাকা লাভ করেছেন, কিন্তু আমি বেগুন চাষ করেছে কতটা দেখো 20 কাঠা। তাহলে 20 কাঠা বেগুন থেকে তিনি কত টাকা লাভ করেছেন সেটা আমি বের করব। তাহলে বেগুন 20 কাঠা বেগুন থেকে মোট লাভ করেছেন কি হবে দেখো, এক কাঠাতে যদি 150 টাকা লাভ করে তাহলে 20 কাঠাতে কি হবে 20 দিয়ে আমার গুণ হয়ে যাবে। তাহলে দেখো দুটো শূন্য রয়েছে, শূন্য বসিয়ে দাও। 15 দুগুণ কত 30, তাহলে 3000 টাকা মোট লাভ করেছেন। কত টাকা 3000 টাকা পটল থেকে। আর দেখো 15 কাঠা বেগুন থেকে হচ্ছে 3000 টাকা, 15 কাঠা পটল থেকে মোট লাভ করেছেন কত দেখো 125 টাকা প্রতি কাঠা লাভ করেছেন। মোট তিনি হচ্ছে পটল চাষ করেছেন 15 কাঠা। 15 দিয়ে যদি গুণ করে তাহলে দেখো 5 15 75 5, হাতে থাকলো 7, 15 দুগুণে 30 এর সাথে 37, হাতে থাকলো 3, 15কে 15 3 18, 1875 টাকা। তাহলে দেখো তিনি হচ্ছে বেগুন চাষ করে 3000 টাকা লাভ করলেন এবং পটল চাষ করে লাভ করলেন কত টাকা 1875 টাকা। এবার কি উত্তর চেয়েছে দেখো, আমিনুর চাচার জমি মোট জমি থেকে বেগুন ও পটল চাষ করে লাভের পরিমাণের অনুপাত। তিনি যে এই যে লাভটা করলেন 3000 আর 1875, এদের মধ্যে আমাকে অনুপাতটা বের করতে হবে। তাহলে দেখো অতএব আমিনুর চাচার বেগুন ও পটল চাষের লাভের অনুপাত। বেগুন কত লাভ করেছিল 3000 টাকা আর পটল হচ্ছে 1875 টাকা। 5 দিয়ে যদি আমরা এখানে কাটাকাটি করার চেষ্টা করি তাহলে দেখো 5 6 30 600। 5 দিয়ে যদি কাটো 3 5 15, 3 7 37, 5 7 35, 5 5 25। আবার যদি 5 দিয়ে কাটো তাহলে 5 দিয়ে যাচ্ছে, যেহেতু 5 আর 0 রয়েছে, তাহলে 5 একে 5 থাকলো কত 1 2, 5 দুগুণে 10, 0 120। 5 7 35 থাকছে কত দেখো 2 5 5 5 25। আবার দেখো 5 দিয়ে 5 24 কত দেখো
120 5 15 75। আবার দেখো যাচ্ছে, আবার যদি দাও 3 আসছে 24, 3 5 15, তাহলে কত আসছে দেখো শেষমেশ আমাদের কিন্তু 8:5 আসছে। এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসলো 14 নম্বর অঙ্কের ক্ষেত্রে। তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 7-এর কোষে দেখি 2.3 অর্থাৎ অনুপাতের যে অধ্যায়টি রয়েছে তার পার্ট 2-তে 9 দাগ থেকে 14 দাগ পর্যন্ত যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সমাধান করালাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।